ভোটার হলেন তারেক রহমান ও মেয়ে জাইমা রহমান। অন্তর্ভুক্তির অনুমোদন নির্বাচন কমিশনের। একাধিক গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে, অভিযোগ বিএনপির। তাসনিমের পর এবার এনসিপি ছাড়লেন তাসনুভা জাবিন। অন্তর্বর্তী সরকারের সময়ই হাদি হত্যার বিচার জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 2 সহযোগী মেঘালয়ে আটক। 8 বিভাগে অবরোধ ইনকিলাব মঞ্চের। এবং প্রবল শীতে কাঁপছে দেশ, স্থবির উত্তরের জনজীবন। বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ, বয়স্কদের বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকদের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছেন নির্বাচন কমিশন। রোববার ইসির এই অনুমোদনের মধ্য দিয়ে ভোটার হলেন তারা। এর আগে দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে ঢাকা 17 আসনের 19 নম্বর ওয়ার্ডের গুলশান এলাকায় ভোটার হতে অনলাইনে আবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে শনিবার দুপুরে সশরীরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা, আঙুলের ছাপ, আইরিশ ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য দেন তিনি। ওই দিন কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও জাতীয় পরিচয়পত্র পাওয়ার আবেদন করেন। দেশ এখন ক্রান্তিকাল পার করছে বলে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বাংলাদেশ যেন অন্ধকারের দিকে না যায় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। দুপুরে ঠাকুরগাঁও মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় কয়েক গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তাই সকলকে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে যে আমরা যেন আবার কোন অন্ধকারের দিকে চলে না যাই। আমাদের সাবধান থাকতে হবে আমরা যেন ভুল করে নিজেদের মধ্যে বিভেদ অনৈক্য সৃষ্টি করে আমরা যেন আবার সেই সমস্ত চক্রান্তকারীদের হাতে না পড়ি, যেখানে আমাদের দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। ভোটারদের উদ্দীপনার প্রতীক হয়ে উঠছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন মন্তব্য করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারেন তিনি। সকালে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রিজভী। আধিপত্যবাদের কালো ছায়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ করতে চায় উল্লেখ করে তিনি বলেন, সাংস্কৃতিক কর্মীরাই সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এরপর গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি অভিযোগ করে বলেন, আধিপত্যবাদের কালো ছায়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ করতে চায়। আজও আধিপত্যবাদের ছায়া বিস্তৃত আছে। আজও অনেকে চায় বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এটিকে বিলীন করে দিতে। আর এটাকে প্রতিহত করার জন্য যারা চেষ্টা করবে তারা হচ্ছে সাংস্কৃতিক কর্মী বাহিনী। তাদের লেখা গান, তাদের লেখা কবিতা, তাদের লেখা নাটক, তাদের লেখা সাহিত্য, তাদের লেখা উপন্যাস এটা উদ্দীপনা তৈরি করবে সারা জাতিকে। ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন রিজভী। সারা বাংলাদেশি তো তার নেতৃত্ব এবং তার দেশের মানুষ তাকে একজন জাতীয় নেতা হিসেবে বরণ করেছে। উনি যে কোনো জায়গা থেকে উনি দাঁড়াতে পারেন। ঢাকা যেহেতু কেন্দ্রীয় রাজধানী, সুতরাং এখান থেকে উনি নির্বাচন করা এবং সেই নির্বাচন ঢাকা থেকে পরিচালনা করা, নেতৃত্ব দেওয়া, এটাও অত্যন্ত তার জন্য আমি মনে করি এই দাঁড়ানোটা অত্যন্ত যৌক্তিক
এরপর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি জিয়া উদ্যানের সামনের সড়ক প্রদক্ষিণ করে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। এনসিপি জামায়াত জোটের সিদ্ধান্ত তাদের দলীয় সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় তিনি আরও জানান, আরপিওতে না থাকা সত্ত্বেও মনোনয়ন জমা দেওয়ার কাগজপত্রে সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করছে। এ বিষয় নিয়ে ইসির সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। কোনো রাজনৈতিক দল তার ঘোষিত আদর্শ সেটা অনুযায়ী যদি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত হতে চায়, সে অধিকার তাদের আছে। তাদের এই ভাবনার সঙ্গেই দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের এই নতুন চিন্তা এটা বোধহয় যাচ্ছে না আর কি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন এনসিপি যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন। আসছে নির্বাচন থেকেও সরে দাঁড়ালেন তিনি। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে এ কথা জানান তাসনুভা। এর আগে শনিবার দল থেকে পদত্যাগ করেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। 10 দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের চার্জশিট দেয়া হবে উল্লেখ করে এ ঘটনায় জড়িতদের নাম জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় অন্তর্বর্তী সরকারের আমলেই হাদি হত্যার বিচার নিশ্চিত করার প্রত্যয় জানান তিনি। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্টের দোসরদের পুনর্বাসনে কাজ করছে অভিযোগ করে এ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে দলগুলোর প্রতি আহ্বানও জানান তিনি। এই হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধীদের এবং মদতকারীদের শনাক্তের জন্য এখনই সব কিছু প্রকাশ করা যাচ্ছে না। তদন্তের স্বার্থে যে অংশটুকু জনসমক্ষে প্রকাশ করা সম্ভব তা আপনাদের সামনে তুলে ধরেছি। আগামী 10 দিনের মধ্যে 7ই জানুয়ারি 2026 এই মামলায় চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। আমি সবাইকে এই বিষয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার মূল আসামি ফয়সাল এবং আলমগীর ভারতে পালিয়েছে বলে স্বীকার করল পুলিশ। তারা জানায় এটি পূর্ব পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যের হত্যাকাণ্ড। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে মামলার অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলাম। আর জানুয়ারির প্রথম সপ্তাহে আলোচিত এই মামলার অভিযোগপত্র দেওয়ার কথা বলেন ডিবি প্রধান। মনিরুল ইসলামের প্রতিবেদন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির 2 ঘাতক ইতোমধ্যেই দেশ ছেড়েছে, আর এর মাধ্যমে দেশের আইন শৃঙ্খলার ব্যর্থতা আরেকবার সামনে এলো। 12 ডিসেম্বর হামলা শিকার হন হাদি। 1 সপ্তাহ পরই মৃত্যুর কাছে হেরে যান এই লড়াকু। হামলার 16 দিন পেরিয়ে গেলেও অধরা মূল 2 অভিযুক্ত। তবে একাধিক সূত্র হাদির ঘাতকদের দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করলেও পুলিশ ছিল অন্ধকারে। এতদিন স্বীকার না করলেও রোববার সংবাদ সম্মেলন করে নিজেদের অসহায়ত্ব প্রকাশ্যে আনল ডিএমপি। যদিও শুটার ফয়সালের সহযোগীদের গ্রেপ্তারকেই নিজেদের সফলতা দাবি করছিল তারা। এবার সহযোগী সহ ফয়সালের পালিয়ে যাওয়ার পুরো বর্ণনা দেন অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম। আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে। পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাদেরকে হস্তান্তর করে। স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে, সেই শহরে তাদেরকে পৌঁছে দেয়। পল্টন থানার মামলার তদন্তের দায়ভার এখন গোয়েন্দা পুলিশের হাতে। তদন্ত পুরোদমে চলছে বলে জানান ডিবি প্রধান। বলেন, খুব তাড়াতাড়ি দেওয়া হবে হাদি হত্যা মামলার অভিযোগপত্র। আপনারা জানেন যে আমরা একটা তদন্ত আমরা যদি আগে করে দিই তাহলে ওই পক্ষটা মানে অন্যান্য যে পক্ষরা জড়িত তারা এটার সুযোগ নিতে পারে। আগামী জানুয়ারি 7 তারিখের ভিতরে ইনশাআল্লাহ আমরা চার্জশিট দিতে পারবো। তখন তো চার্জশিট দিলে আমাদের টোটাল তো এটা একটা
এন্ড টানতে হবে। তিনি বলেন হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত, নেপথ্যে রয়েছে রাজনৈতিক কারণ। ঘটনার শুরু থেকে নেপথ্যে কারা কারা, তা নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছি না, তবে আমরা 2-4 জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এতে কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে, আমরা এইটুকুই বলতে। মেঘালয় পুলিশ পূর্তি ও সামি নামে ভারতের 2 নাগরিককে আটক করেছে বলে জানান নজরুল ইসলাম। মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পূর্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ওসমান হাদি হত্যার বিচার এবং বাংলাদেশকে ভারতীয় প্রভাব মুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগে চলছে ইনকিলাব মঞ্চের অবরোধ। একই সঙ্গে দেশের 8 বিভাগে শহরেও একযোগে পালিত হচ্ছে কর্মসূচি। রাজধানীর উত্তরায় এ কর্মসূচি চলাকালে সাময়িক বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ রুটে যান চলাচল। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে ইনকিলাব মঞ্চ। এছাড়া চট্টগ্রামেও পালিত হচ্ছে অবরোধ কর্মসূচি। বেলা 2টায় শুরু হওয়া এই অবরোধ সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে বলে জানান আন্দোলনকারীরা। দর্শক, এ নিয়ে আরও জানাতে রাজধানীর শাহবাগ থেকে মুদাসির আলী এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সানিউল আলম রাজু। প্রথমে যাচ্ছি আমরা শাহবাগে মুদাসিরের কাছে। মুদাসির, কি অবস্থা দেখছেন এখন শাহবাগে, আমাদেরকে জানাবেন। কর্মসূচি চলছে শাহবাগে, কিন্তু ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা জড়ো হয়েছেন। স্লোগানে কিন্তু মুখর হচ্ছে শাহবাগে, এবং একই সঙ্গে কিন্তু তারা হাদি হত্যার বিচারের দাবিতে অনর এবং মঞ্চটির যে সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের যে 1 মাস সময় দিয়েছেন, যে 1 মাসের মধ্যে বিচার হতে হবে, সেই 1 মাসের বেশি কিন্তু তিনি আর কোনোভাবেই কিন্তু মানবেন না বলে জানিয়েছেন, এবং কোনোভাবে কিন্তু মঞ্চটির পক্ষ থেকে স্রেফ জানিয়ে দিয়েছেন যে কোনোভাবে এর বেশি সময় দেওয়া হবে না এবং লাগাতার কর্মসূচি কিন্তু দেওয়া হবে এরপর থেকে। এদিকে আজকে যে ডিএমপির ব্রিফে যেটি বলা হলো যে ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি, তারা যেটি জানিয়েছেন যে ভারতের যাওয়ার বিষয়টি কিন্তু তারা আগে থেকেই একটি অনুমান করেছেন, এবং এই বিষয়ে কিন্তু তারা কিন্তু আগে থেকেই বলে আসছেন, এবং এই বিষয়টি এতদিন পর প্রশাসনের পক্ষ থেকে যে স্বীকার করা হলো, এটি কিন্তু তারা বলছেন যে প্রশাসনের এক ধরনের ব্যর্থতা, যে মূল হত্যাকারীদের ভারতে চলে যাওয়ার বিষয়টি এবং অগোচরে যে চলে গেল, এবং এতে কিন্তু তারা সন্দেহ করছেন সরকারের ভেতরে থাকা বিগত স্বৈরাচার। এখনো যে ভারতের সঙ্গে যে কোনোভাবে বিষয়টি নিয়ে তারা কোনো ধরনের চাপ প্রয়োগ করছেন না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, এটি নিয়ে কিন্তু তারা একটি ক্ষোভ প্রকাশ করেছেন। এর পাশাপাশি মন্ত্রীর সদস্য সচিব যেটি যেমনটি জানিয়েছেন, কেউ যদি কোনোভাবে এই হাদি হত্যার বিচারের দাবিতে ভাঙচুর করে, তাহলে কিন্তু সেটি ইনকিলাব মঞ্চে দায়ভার নিবে না। একই সঙ্গে নির্বাচন হবে কি হবে না, এর সঙ্গে হাদি হত্যার কোনো সম্পর্ক নেই। মঞ্চটির সদস্য সচিব আবদুল্লাহ জাবের জানিয়েছেন যে নির্বাচন হবে, নির্বাচন হওয়া না হওয়ার সঙ্গে হাদি হত্যার বিচার কোনো সম্পর্ক নেই। যে বা যারা এই বিষয়টি নিয়ে ধরাকান্ত মাছ স্বীকার করতে চাইবে, তারা ইনকিলাব মঞ্চের কেউ না বলে দিয়ে তারা আমাদেরকে এটি জানিয়েছেন, এবং মঞ্চেও ওইটাও কিন্তু তিনি এই ধরনের কথা বলেছেন। যে বিষয়টি তিনি আরো পরিষ্কার করেছেন যে 1 মাস সময় দিয়েছেন, তিনি এর আগে বলেছেন যে 1 মাসই কিন্তু থাকবেন, এর বাকি কিন্তু আর কোনো সময় দেওয়া হবে না, এবং আর বাকি রয়েছে 24 দিন। অর্থাৎ তিনি যে সময় কয়েকদিন আগে এর বেশি 1 মাস, সেই সময় থেকে কিন্তু 1 মাস আমরা আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যে রাজশাহীতে কিন্তু শহীদ ওসমান হাদির যে খুনিদের দ্রুত আইনের আওতায় এবং হচ্ছে সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এছাড়াও আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা মেন গেটের সামনে এখন অবস্থান করছি, এখানে কিন্তু 2টা
পর থেকেই এই অবস্থান করেছিল তারা। এখন বর্তমানে তারা সরে গেছেন এবং যে মহাসড়ক সেটি কিন্তু এখন ব্যবহার করছে সাধারণ পাবলিক। তবে 2টার পর থেকে তারা তাদের যে দাবিগুলো এখানে উন্মোচন করছিলেন। এছাড়াও আমরা দেখেছি রাজশাহীর তালাইমারিতেও তারা অবরোধ করেছেন, বিভিন্ন স্লোগান দিয়েছেন। আমরা এই ইনক্লাব মঞ্চের যারা নেতাকর্মীরা রয়েছে তারা বলছে যে ওসমান হাদির খুনির চাক্ষুষ দেখার পরেও কেন এখন পর্যন্ত কেউ ধরা পড়েনি এবং শাস্তির আওতায় আসছে না। আমরা যতদিন না এই খুনিদেরকে আসবে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। তো রাজশাহীর পরিস্থিতি সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী মহাসড়ক সেটি অবরোধ ছিল দুপুর থেকে 2:30টার অবরোধ, সেটি বর্তমানে অবস্থান স্বাভাবিক রয়েছে, যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আমার সর্বশেষ খবর। রাজু, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিনকাল। সারা দেশেই চলছে মনোনয়ন সংগ্রহ এবং জমাদান। রাজশাহীর 3টি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছাড়াও একাধিক নেতার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রাজশাহীর 6 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট 44 জন। রাজশাহীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য এবং এবি পার্টি সহ কয়েকটি দলের নেতারা। দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকাল 10:30টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমানকে শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গত 20 ডিসেম্বর প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় জুবায়ের রহমান চৌধুরীকে। প্রবল শীতে কাঁপছে সারা দেশ। প্রচণ্ড ঠান্ডায় স্থবির উত্তরের জনজীবন। দিনের বেশিরভাগ সময় দেখা মিলছে না সূর্যের। রাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এদিকে দেশের বিভিন্ন স্থানে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। ঠান্ডায় শিশু ও বয়স্কদের বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকদের। প্রতিনিধিদের তথ্যে তাসিন তারিনের ডেস্ক রিপোর্ট। তীব্র শীত ও ঘন কুয়াশায় কাহিল জনজীবন। কয়েকদিনে শীতের তীব্রতা বেড়েছে। রোববার রংপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13 ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপ বাড়ায় এই অঞ্চলে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। প্রচুর ঠান্ডা, গাড়িতে আমাদের লোকজন ওঠে না, আমাদের গরিব মানুষের প্রচন্ড অসুবিধা হয়ে গিয়েছে। শত কষ্ট ঠান্ডার মাঝেও তারা বের হয়েছে শুধু জীবিকার তাগিদে। কিস্তি দেওয়া লাগে, খাওয়া লাগে, বউ বাচ্চা আছে, মা আছে, বাপ আছে, কষ্টের দিকে তো বাইরে হওয়া লাগে। তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও সিরাজগঞ্জে অতি ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সড়ক মহাসড়ক। এতে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে যানবাহনগুলোকে। এদিকে ফেনীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। এই কারণে ভিড় বেড়েছে জেলার 250 শয্যা জেনারেল হাসপাতালে। সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া সহ নানা রোগ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। লেবুনাজার দেওয়া হয়, না দিলে রোগী অসুস্থ হয়ে যায়। ঠান্ডা থেকে নিউমোনিয়া হয়ে গেছে আর কি, জ্বর, কাশি এগুলো। বাচ্চার ডায়রিয়া 4-5 দিন দিয়ে ফার্মেসিতে ওষুধ খাওয়াইতেছে, কোনো কাজ করে না। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে সচেতনতা ও সময় মতো চিকিৎসাই পারে ঠান্ডাজনিত রোগের ঝুঁকি কমাতে। ঠান্ডাতে যেন বাচ্চারা যেন এক্সপোজ না হয় সেটারও ব্যবস্থা করতে হবে। একই সাথে ঠান্ডা পড়ছে মনে করে বাচ্চাদের অতিরিক্ত গরম কাপড় পরে রাখার কারণেও কিন্তু অনেক সময় তাদের টেম্পারেচার বেড়ে গিয়ে অনেক সব ক্ষেত্রে হচ্ছে শ্বাসতন্ত্রের ঝুঁকি, সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে। তো এই কথাগুলো মাথায় রেখে যদি আমরা চলি তাহলে হয়তো আমাদের এই প্রাদুর্ভাব সমূহের সংখ্যা আমরা কমিয়ে রাখতে পারবো। গরম পোশাক ব্যবহারের পাশাপাশি জ্বর বা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সবসময় নিয়োজিত আছে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। দুপুরে সাভারের আশুলিয়ায় বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি কথা বলেন। বাংলাদেশ বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মানুষের সেবায়। দেশের ক্রান্তি লগ্নেও বিমান বাহিনী কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। এ সময় সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঘোনাপাড়া পূর্ব উচনা সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির বাধায় কিছুদিন বন্ধ থাকলেও রোববার ভোর থেকে আবারও বিএসএফ বেড়া দেওয়ার চেষ্টা করলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বিজিবি বিএসএফ উভয় বাহিনী সীমান্তে অতিরিক্ত টহল জোরদার করেছে। এর আগেও দুইবার সীমান্তে ওই জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল বিএসএফ। জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তে অবৈধভাবে তার কাটার বিষয়টি সমাধান করা হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারের শুরু সাধারণ নির্বাচনের প্রাথমিক পর্যায়ের ভোট গ্রহণ। 3 ধাপের ভোটের আজ হচ্ছে প্রথম ধাপ। এরপর 11 এবং 25 জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় এবং তৃতীয় ধাপ। শুরু হয় ভোট গ্রহণ 2021 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকার উৎখাতের পর প্রথম জাতীয় নির্বাচন। মিয়ানমার শাসনকারী জান্তা বলছে এই নির্বাচন রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নতুন করে যাত্রা শুরুর সুযোগ এনে দেবে। 2020 সালে নির্বাচনে ভূমিধস জয় পাওয়া নোবেল শান্তি পুরস্কার জয়ী অং সান সুচির নেতৃত্বাধীন এনএলডি দলটি ইতোমধ্যে বিলুপ্ত ঘোষণা করেছে সামরিক সরকার। বিশ্লেষকদের মতে চলমান সংঘাতের মধ্যে জান্তার পক্ষে একটি স্থিতিশীল সরকার গঠন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ট্রাম্প জেলেনস্কি বৈঠকের ঠিক আগ মুহূর্তে ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ভোর থেকে চালানো এই হামলায় অন্তত 1 জন নারী নিহত এবং 22 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 শিশু রয়েছে। হামলার ফলে রাজধানীর একাধিক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইউক্রেনের শান্তির কোনো চুক্তি হবে না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত মনিরুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ভোরের নীরবতা ভেঙে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে কিয়েভ। আবাসিক এলাকা লক্ষ্য করে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন। আতঙ্কে নিরাপদ আশ্রয়কেন্দ্রে ছুটে যান সাধারণ মানুষ। কিয়েভের মেয়র ভিটালি ক্লিস্কো জানান, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে আকাশেই বেশ কটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হামলায় 1 নারী নিহত হয়েছেন, আহত অন্তত 22 জন। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী নিহত 47 বছর বয়সী ওই নারী আবাসিক ভবনে হামলার শিকার হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ চলছে। 2022 সালে যুদ্ধ শুরুর পর কিয়েভে এটি অন্যতম ভয়াবহ হামলা বলে দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধবন্ধে এই বৈঠক কতটা কার্যকর হবে তা নিয়ে তৈরি হয়েছে নতুন করে জল্পনা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে সমঝোতার বিষয়ে ওয়াশিংটনের অনুমোদনই চূড়ান্ত উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইউক্রেনে শান্তির জন্য কোনো চুক্তি হবে না। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ। খেলা খবর ক্রিকেট। একদিন বিরতি দিয়ে বিপিএলে আগামীকাল চট্টগ্রামের মুখোমুখি হবে রংপুর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 1টায়। আসরের প্রথম ম্যাচে মাঠে নামছে সোহানের রংপুর। দেশি বিদেশি তারকা খেলোয়াড় নিয়ে অনেকটা সমৃদ্ধ রংপুর। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে নোয়াখালীকে হারিয়ে শুভ সূচনা করে চট্টগ্রাম। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6টায় রাজশাহীর প্রতিপক্ষ নবাগত নোয়াখালী। আসরের শুরুটা জয় দিয়ে শুরু করা রাজশাহী সর্বশেষ ম্যাচে হোঁচট খায়, তাই এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না তারা। অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া রাজশাহী। নতুন বছরের শুরুতেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ খেলবে পাকিস্তান। আসন্ন 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই স্কোয়াডে রাখা হয়েছে বিপিএলে খেলা 7 ক্রিকেটারকে। প্রথমবার দলে ডাক পেয়েছেন খাজান আফে। এর আগে পাকিস্তানের শাহিনসের হয়ে খেলেছেন এ ব্যাটার। এছাড়া দলে ফিরেছেন শাদাব খান। অন্যদিকে বিগ ব্যাশের এবারের আসরে খেলছেন বাবর আজম, রিজওয়ান, শাহিন শাহ, আফ্রিদিরা। অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্ট খেলার জন্য এই সিরিজে থাকছেন না তারা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
ভোটার হলেন তারেক রহমান ও মেয়ে জাইমা রহমান। অন্তর্ভুক্তির অনুমোদন নির্বাচন কমিশনের। একাধিক গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে অভিযোগ বিএনপির। তাসনিমের পর এবার এনসিপি ছাড়লেন তাসনুভা জাবিন। অন্তর্বর্তী সরকারের সময়ই হাদি হত্যার বিচার জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 2 সহযোগী মেঘালয়ে আটক, 8 বিভাগে অবরোধ ইনকিলাব মঞ্চের। এবং প্রবল শীতে কাঁপছে দেশ, স্থবির উত্তরের জনজীবন। বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ, বয়স্কদের বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকদের। দর্শক, এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।